একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকার তিনি দিয়েছেন ভারতের এনডিটিভির সাথে। এনডিটিভি শেখ হাসিনাকে ইমেইল করেছিল, ইমেইলে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তর ইমেইলে শেখ হাসিনা এনডিটিভিকে দিয়েছেন। সেটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় এসছে। সেখানে শেখ হাসিনা বলেছেন যে আমি এই বছরই দেশে ফিরব, আমি এই বছরই। এবার একটু অন্যরকম সাক্ষাৎকার। এর আগে বলছেন আমি মাথা উঁচু করে ফিরবো, কখন ফিরবো কিভাবে ফিরবো সেটি বলার নেই। এবার বলছেন যে এই বছরই আমি দেশে ফিরবো শেখ হাসিনা। এবং কি কারণে তিনি ফিরতে চান, কি কারণে তিনি ফিরবেন, কি কারণে তার ফেরা উচিত, জনগণ কি চায় সেগুলো তিনি ব্যাখ্যা করেছেন। ইত্তেফাকে এই সাক্ষাৎকারটি এসছে, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তবে তার আগে দেশের অস্থিরতা, দেশের মানুষের দুর্ভোগ, দুঃখ, কষ্ট, এগুলোর কারণে তিনি, আমি সামারিটা বলছি, তিনি দেশে ফিরতে চান এবং তার দেশে ফেরা উচিত। আমি ইত্তেফাকের কথা না বাড়াই, ইত্তেফাকের যে লেখাটা এসছে, সাক্ষাৎকারটা এসছে, সেটি আমি পড়ে শুনাই। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। সকল প্রকার রাজনৈতিক প্রতিকূলতা, এক ধরনের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, আইনি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তথাকথিত আইসিটি গঠন করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে, সেগুলোকে উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি দেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাপূর্ণ প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। এই কথাটা একদম পরিষ্কার। বাংলাদেশ এখন আক্রান্ত, বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের খপ্পরে, বাংলাদেশ কারা শাসন করছে, পাকিস্তানের প্রেতাত্মা এখানে রয়েছে। এই জিনিসগুলো স্পষ্ট, এটা দেশের মানুষ জানে। খুন খারাপি, রাজনৈতিক প্রতিহিংসা, দলাদলি, মারামারি, কাটাকাটি, সমস্ত কিছু দেশে চলছে। সো মুক্তিযুদ্ধের চেতনা পুরো প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। হ্যাঁ, এটা দেশের যে ডেভেলপমেন্ট হয়েছে, দেশের যে উন্নয়ন বিগত 17 বছর যাবৎ হয়েছে, সেই উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। দেশের মানুষই এখন চায় শেখ হাসিনা দেশে ফিরুক, শেখ হাসিনা দেশে আসেন। শেখ হাসিনা নিশ্চয়ই এগুলো টের পাচ্ছেন এবং যে তৃণমূলের কর্মীরা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তাদের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে এই বক্তব্যের মাধ্যমে যে এই বছরই প্রত্যয় যোগ করা হয়েছে। তিনি বলেন তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন 1975 সালের ট্র্যাজেডি 21 আগস্টের গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন তিনি। কথা সত্য। 1971 সালে সেই স্বাধীনতা বিরোধী চক্ররা, মানে বাংলাদেশ বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগ, আঘাতপ্রাপ্ত হয়েছে এবং নিঃশেষ করে দিতে চেয়েছে আওয়ামী লীগকে। এটা কেন, কি কারণে, কারা করে, এটা তো এখন পরিষ্কার। প্রতি সময়ে আওয়ামী লীগের উপর আঘাত কেন আসে সেটা তো পরিষ্কার জনগণের কাছে। এই বছর একদম 24 একদম পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, 75 সালে সপরিবারের নিধন করার চেষ্টা করেছিল, পারে নাই। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ তখনও বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে। 21 আগস্টে একদম নিঃশেষ করার চিন্তা ভাবনা ছিল, হ্যাঁ, কিন্তু পারে নাই। সেই বাধা অতিক্রম করে আওয়ামী লীগ আবার দাঁড়িয়েছে, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা
অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরবেন। তার মাতৃভূমিতে ফিরবেন এই কথাটা তিনি বলেছেন, সব বাধা তিনি অতিক্রম করবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, মানুষের হৃদয়ে আছে। এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ইটস ট্রু। কারণ আমাদের যে ৭১, আমাদের যে বাংলাদেশের বর্তমান ৫৪ বছরের অবস্থান, সবকিছু মিলে এখন বাংলাদেশ আর বাংলাদেশ নেই। সবকিছু মিলে আওয়ামী লীগ কি দরকার এবং মানুষের জাতীয় পরিচয়ের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। এই কথাও সত্য। ৭৭ বছর আওয়ামী লীগের জন্ম ৭৭ বছর আগে। এই ৭৭ বছরের মধ্যে পাকিস্তানের সময় বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, নিষিদ্ধ হয়েছে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, দেশের মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। হয়তো সময় লাগছে। আশাবাদী নেতাকর্মীরা আশান্বিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। হ্যাঁ, ২৪-এর যে লড়াই, সেটি স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী চক্র যারা, তারা আক্রমণ করেছিল এবং তাদের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে এবং ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে। এখন তারা উল্লাস করছে, উল্লাসে মত্ত। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোন দলের, কোন সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের প্রতি প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করেছে, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষ্য। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, ৫ই আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি, এটা কিন্তু পরিষ্কার, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। ৫ই আগস্ট পরবর্তীতে তো আপনারা সবাই জানেন, দেশের মানুষ সবাই জানে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। সেই চেষ্টা চলছে। আপনার সাংস্কৃতিক অঙ্গন সমস্ত কিছু ধ্বংস। শিল্প সাহিত্য, বাংলাদেশের আইডেন্টিটি কি, পরিচয় কি? আমরা কি সৌদি আরব? আমরা কি পাকিস্তান? নো। কিন্তু বাংলাদেশের কোনো পরিচয় নেই, জাতীয় পরিচয় এখন আর নেই। ঠিক আছে, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না। গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। ঠিক আছে, গণতন্ত্র, জনগণের অধিকার, এগুলো কারো দয়ায় প্রতিষ্ঠিত হয় না। কেউ বলছেন বিএনপির সাথে কোনো সমঝোতা হয়েছে কিনা, তিনি সেটা উড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, ভারতে অবস্থান করলেও তার মনে পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বারবার বাবার সমাধি ও প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি প্রতিটি মুহূর্ত অস্থিরতার সাথে কাটে। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে। এখন দেশবাসী সেটা দেখতে চায়। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূল পর্যায়ে সর্বস্তরে যারা আছেন, তারা আওয়ামী লীগের যে জনগণ, সাধারণ জনগণ যারা নানান সমস্যায় জড়িত, সেই সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে চায়, দাঁড়িয়েছে, এবং তারা ভীষণভাবে চায় যে শেখ হাসিনা ফিরে আসুন। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তো চাই, শেখ হাসিনা নিজেও চান। দেশ আক্রান্ত, এটা পরিষ্কার, দেশ ভীষণভাবে আক্রান্ত। আওয়ামী লীগ একমাত্র দল যে দলটি বাংলাদেশের পক্ষে আছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছে। আর সমস্ত কিছু এখন পরিষ্কার। ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ এখন কোথায়। অন্য জঙ্গিদের কথা বাদ দিলাম। যাই হোক, আবারও বলি, শেখ হাসিনা যে কথাটি বলছেন, এই বছরই আমি দেশে ফিরব, এটি যেন সত্য হয়, এটি যেন বাস্তবে রূপান্তরিত হয়, সেটি চাই জনগণ।
কিন্তু এই যে বিএনপির যে আপামর জনগণ থেকে যে সমর্থক গোষ্ঠী আছে, তাদের অর্থনৈতিক জীবনে দুর্দশা নাই, যেটা তো শেখ হাসিনা ছাড়া কেউ আসলে আপনার দূর করতে পারবে না। সুতরাং এত কোটি মানুষের, অন্তত বাংলাদেশের মানুষ যদি আজকে 18 কোটি ধরি, সেই 16 কোটি মানুষের স্বপ্ন একটি শান্তিপূর্ণ, স্বাভাবিক, ভবিষ্যৎমুখী, সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্নটা কি মিথ্যা? সেই স্বপ্ন যদি মিথ্যা হয়, তাহলে শেখ হাসিনার আশাটাও মিথ্যা হিসাবে আপনি কল্পনা করতে পারেন। আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করার কথা বলেন, সেই স্বপ্ন যদি সত্য বলেন, এবং আপনারা যদি বিশ্বাস করেন যে একটা জাতির স্বপ্ন সত্য হয়, তাহলে শেখ হাসিনার এই যে বাংলাদেশে আসার ঘোষণা, সেটাও কিন্তু সত্য, এবং তার জন্য তিনি আন্তর্জাতিক কূটনীতিতে যথেষ্ট কাজ করছেন, এবং তার ফল আপনারা কিন্তু এই বছরের শেষ নাগাদই দেখতে পাবেন। বন্ধুরা, আজ 28শে জুন ভারতের এনডিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, লিখিত সাক্ষাৎকার। সেখানে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরবেন। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি আমি ইতিমধ্যে বাংলা তর্জমা করে সেটা রেকর্ড আমার ইউটিউবে প্রকাশ করেছি, আপনারা নিশ্চয়ই অনেকে সেটা শুনেছেন। কিন্তু এই ভাষণ থেকে আমরা কি পাঠ করলাম? প্রধানমন্ত্রী যে বলছেন তিনি দেশে ফিরবেন, তার বাস্তবতা কতটুকু, প্রয়োজনীয়তা কতটুকু, এবং একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রামটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার বলছেন তিনি দেশে আসবেন, এটাকে আমরা কতটা গুরুত্ব দিব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অতীতে এমন কোনো কথা বলেছেন যেটা তিনি করেননি? সেই পদ্মা সেতুর কথা স্মরণ করুন না কেন? মনে আছে আপনাদের, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন সাথে নিয়ে ষড়যন্ত্র করে ইউনূস যখন পদ্মা সেতুর নির্মাণ থেকে বিশ্ব ব্যাংকে সরিয়ে নিল, তখন বাংলাদেশের বড় বড় অর্থনীতিবিদ নামে পরিচিত দুর্বৃত্তরা, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, আকবর আলী খান, সাথে ডেইলি স্টার, প্রথম আলো, এরা একের পর এক প্রচারণা চালাচ্ছিল যে পদ্মা সেতু একটা অবাস্তব কল্পনা যদি সাথে বিশ্ব ব্যাংক না থাকে। সেই অবস্থায় বাংলাদেশের একটি মাত্র মানুষ সাহস করে ঘুরে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন না আমি পদ্মা সেতু করব, বিশ্ব ব্যাংক ছাড়াই করব, নিজের অর্থায়নে করব। কে দাঁড়িয়েছিলেন? শেখ হাসিনা। এবং আমরা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করিনি। এটাকে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বলছেন কিন্তু তিনি করতে পারবেন না, যত সদিচ্ছাই থাকুক। পরবর্তীতে আপনারা দেখেছেন সকল গুজব, সকল জল্পনা কল্পনাকে ভেদ করে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে ছেড়েছেন। এটা তো শুধু একটা বিষয় না, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক উন্নয়ন, সেগুলোর বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক ধরনের আপনার নিরুৎসাহিত করেছিল, শেখ হাসিনা সেগুলো করে ছেড়েছেন। শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এইটার পেছনে বাস্তবতা কতটুকু, মানুষের অবস্থাটা কি, সেটা একটু দেখুন। এই যে 2024-এর জঙ্গি উত্থান হয়ে গেল, এই উত্থানের যারা সরাসরি বেনিফিশিয়ারি, ধরেন আত্মঘাতী চরমপন্থী হাসনাত নাহিদ, কিংবা জামাতের শফিক, কিংবা এমনকি বিএনপি, যেহেতু তারা এই চরমপন্থা উত্থাপনের সরাসরি সবচেয়ে বড় লাভবান, কারণ তারা সরকার গঠন করেছে, রাজনৈতিক ক্ষমতায় এসেছে। এই মানুষগুলো বাদ দিলে বা এই শক্তিগুলোকে বাদ দিলে আপনি অন্য একজন মানুষকে জিজ্ঞেস করেন তো, যারা 2024-এর জঙ্গি উত্থানে জড়িত হয়েছিল, যারা সেখানে আপনার গিয়েছিল, তাদের একটা মানুষ কি আজ পর্যন্ত বলেছে যে এই জঙ্গি উত্থানের ফলে তারা ভালো একটা কিছু পেয়েছে? আপনি নুরুল কবিরকে জিজ্ঞেস করুন তো, নুরুল কবিরের তো প্রচুর ইন্টারভিউ আমরা তৃতীয় মাত্রা ইত্যাদিতে দেখি। সে তো এই 24-এর জঙ্গি উত্থানে যারা সবচেয়ে বড় সহযোগী হয়েছে তাদের মধ্যে অন্তত সবচেয়ে শোভন বুদ্ধিজীবী। সে কি বলে? সে কি একবারও কি আশাপ্রদ কিছু বলেছে এর মধ্যে? দেখবেন তার কণ্ঠে ব্যাপক হতাশা, যে কি চেয়েছিলাম কি হয়ে গেল। তারপরে আপনি যদি আরো কিছু বিখ্যাত সাংবাদিককে নেন, ধরেন আনিস আলমগীর। আনিস আলমগীর তো সোৎসাহে 24-এর এই জঙ্গি উত্থানের যে আন্দোলন, সেটাতে আপনার সামিল হয়েছিলেন। তিনি কি বলছেন এখন? তিনি বলছেন যে আমি প্রতারিত হয়েছি, ইউনূস আমাকে প্রতারিত করেছে, সেই চরমপন্থীরা আমাকে প্রতারিত করেছে। আমাদের বিখ্যাত সাংবাদিক পান্না, মঞ্জুরুল আলম খান পান্না, তার কথা শুনুন। কিংবা এমনকি যারা আরো ডিউবিয়াস ক্যারেক্টার, যেমন মাসুদ কামাল, আরো ডিউবিয়াস ক্যারেক্টার আছে অনেকগুলো, এদের কাছে শুনুন তো 2024-এর জঙ্গি উত্থানের ব্যাপারে এদের কণ্ঠে হতাশাটা দেখুন। আপনাদের কি মনে হয় যদি ইউনূস বা সেই চরমপন্থীরা দেশ শাসনে কিংবা টিকে থাকার সংগ্রামে ন্যূনতম সাফল্য দেখাতে পারলে, এই ধরনের একটা লোককেও কি আপনি বলতে শুনতেন যে তারা ভুল করেছে,
যে এটা ব্যর্থ হয়েছে? না, আপনি কিন্তু শুনতেন না। এখন আমাদের বন্ধু তারা সবাই, কিন্তু এরা সবাই কিন্তু ইউনূসের সহযোগী হতেন এবং সেই দিকেই থাকতেন। সেই অবস্থাটা কি হয়েছে? হয়নি। কারণটা কি জানেন? কারণ হলো যে, প্রথম কথা হলো যে এই যে চরমপন্থা উত্থানের সময় আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম, অনেকে বুঝতে পারিনি। এই বুঝতে না পারাটাও কিন্তু একটা বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার ব্যাপারে একটা ব্যাপক দুর্বলতা। সেই প্রশ্ন আজকে আনছি না, কিন্তু এই যে লোকগুলো দেখলো যে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার কারণটা কি? মূল কারণটা হলো যে আপনার ষড়যন্ত্র করে সভ্যতার বিরুদ্ধে গিয়ে, ইতিহাসের বিরুদ্ধে গিয়ে একটা রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রটাকে আপনার কুক্ষিগত করা যায় না, যেটা জঙ্গিরা চেয়েছিল, যারা শফিকরা যেটা চেয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে তারা একটা চরমপন্থী রাষ্ট্রে পরিণত করবে। বিএনপি কি চেয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপি শাসনের ফলে বাংলাদেশে যেই অভিশাপ 2024-এর 5ই আগস্ট নেমে এসেছিল কিংবা জুলাইতে নেমে এসেছিল, সেটা কি কোনো ধরনের আপনার উপশম হয়েছে? খুন খারাপি কমেছে? আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে? অর্থনীতির ক্ষেত্রে কি কোনো আপনার সুসংবাদ আছে? আমাদের যে তরুণ সমাজের যে ভবিষ্যৎ ইউনূস এবং জঙ্গিরা নষ্ট করে দিয়ে গেল, সেখানে কি তারেক রহমান কোনো আশাবাদ জাগ্রত করতে পেরেছিলেন? যেসব দেশ বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ধরনের ভ্রমণের আপনার ক্ষেত্র সংকোচন করেছে, সেখানে কি কোথাও এতটুকু প্রসারিত হয়েছে? শেষ পর্যন্ত এই যে তারেক রহমান সাহেব মালয়েশিয়া গেলেন, সেখানে কি তিনি আমাদের শ্রমিকদের জন্য বাজার উন্মুক্ত করতে পেরেছেন, পুনরায় খুলতে পেরেছেন? চীন থেকে তিনি কোনো আপনার রিকগনাইজেবল, চেনা যায়, দেখা যায়, হিসাব করা যায় এমন কোনো সহযোগিতা পেয়েছেন যেটাতে তারেক রহমানের সরকার একটু অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে একটু কম শঙ্কিত মনে করতে পারে? আমরা কিন্তু দেখেছি কোনোটাই হয়নি। এই অবস্থায় বাংলাদেশের মানুষ কি মনে করছে শেখ হাসিনার এই আগমনকে নিয়ে? চিন্তা করুন তো। তার এগুলো তো বাদ দিলাম, তারপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা দেখছেন না কিভাবে বাংলাদেশে চরমপন্থার উত্থান হয়েছে, কিভাবে রাস্তায় রাস্তায় এখন জঙ্গিদের পতাকা উঠছে, হ্যাঁ, চালাকি করে কলেমা লিখে সেই পতাকা তারা রাস্তায় রাস্তায় টাঙ্গিয়ে দিচ্ছে। এই অবস্থাটা তো আমরা জঙ্গিদের চরমপন্থার উত্থান যেটা হচ্ছিল জুলাইতে 2024-এ তখনই দেখছিলাম। নুরুল কবিররা হয়তো দেখে নাই, মাহফুজ আনাম হয়তো দেখে নাই, মতিউর রহমান হয়তো দেখে নাই, কিন্তু দেখেন আজকে যে চরমপন্থীরা ধীরে ধীরে বাংলাদেশ দখল করে নিচ্ছে এবং যেটার সাথে সংগ্রাম করে তারেক রহমানের টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। আমরা এমনকি 2001 থেকে 6 সালেও দেখেছি যে তারেক রহমান এইসব চরমপন্থীদের একদিক থেকে তো উনি এদের প্রশ্রয় দেন, আরেক দিক থেকে উনি চাইলেও তাদেরকে উনি দমন করতে পারেন না, এবং দমন করতে গেলে তারা যেইভাবে তারেক রহমানের উপর খেপবে, সেইখান থেকে কিন্তু তারেক রহমানের জীবনহানিরও কিন্তু আশঙ্কা আছে, আমি এটা আগাম বলে রাখলাম। এবং যেই নুরুল কবির, মতি, মাহফুজ এরা চরমপন্থা উত্থানে সরাসরি আপনার সহযোগী হয়েছে, এমনকি সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, এগুলো প্রত্যেকটা লোককে, প্রকাশ্য দিবালোকে আপনার চরমপন্থীরা যারা আজকে কলেমার পতাকা উত্তোলন করছে, এরা যদি ভালোভাবে গেড়ে বসতে পারে, প্রত্যেকটা লোককে কিন্তু আপনার চৌরাস্তার মাঝখানে এনে কিন্তু জবাই করবে। কারণ এই লোকগুলো প্রত্যেকে নাস্তিক অথবা সমাজে এমন কিছু করেছে যেটাকে তারা মনে করে যে ওই চরমপন্থীদের যেসব ধর্মীয় বিষয় টিষয় সেগুলোতে তারা চরম ব্যত্যয় ঘটিয়েছে। দেখেন, যারা সবচেয়ে বেশি এগুলোতে উৎসাহিত হয়েছে সেই লোকগুলোর জীবন কিন্তু, এই লোকগুলো কত বছর বেঁচে থাকবে, আজকে কালকে কেউ মরে যেতে পারে, সবই বয়স্ক, সেগুলো মানি, কিন্তু এদের জীবন কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চরমপন্থীদের সাথে যাওয়ার কারণে। পাশাপাশি দেখেন আন্তর্জাতিক ক্ষেত্র কি মনে করবে? মার্কিন যুক্তরাষ্ট্র তো নিজেকে চরম আপনার হতাশ মনে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র 2024-এ চরমপন্থার উত্থানে সহযোগী হয়েছিল, এখন তারা নিজেদেরকে প্রতারিত ছাড়া কি ভাবে, যেভাবে কলেমার পতাকা নিয়ে জঙ্গিরা বাংলাদেশ ছেয়ে ফেলছে। এই অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার জন্য একটা অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে একটা স্থায়ী, স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আর কেউ দিতে পারবে না। এই অবস্থায় শেখ হাসিনা যে বাংলাদেশে আসার কথা বলছেন, সেটা আমি তো মনে করি অত্যন্ত বাস্তব ভিত্তিক, এবং শেখ হাসিনার সৈনিকরা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, তাকে গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে আপনার সফল না হওয়া পর্যন্ত তারা সবাই কিন্তু জীবন দিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের আঙ্গুলের উপর দাঁড়িয়ে প্রতীক্ষা করছে কখন জননেত্রী আসবেন, কখন জননেত্রী আসবেন।
তার প্রেক্ষাপটে শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারটা দিলেন এবং তিনি বাংলাদেশের সমূহ বিপদগুলি, গণতন্ত্রহীনতা, সংখ্যালঘু নির্যাতন, সবকিছু সংক্ষেপে কিন্তু এই সাক্ষাৎকারে বলেছেন। আর দ্বিতীয় যে জিনিসটা আপনাদের দেখতে বলবো সেটা হলো যে শেখ হাসিনার সংগ্রাম, যেটা কিছু কিছু কথা এই সাক্ষাৎকারে উঠে এসেছে। দেখেন, শেখ হাসিনাকে বাংলাদেশ যেভাবে অপমান করেছে এই চরমপন্থীরা, সেটা তো শেখ হাসিনা ডিজার্ভ করেন না। বাংলাদেশে তিনি যে 16 বছর সরকার চালিয়েছেন, সেখানে তিনি 7% গড়ে কোভিড টোভিড সহ 7% জিডিপির বৃদ্ধি দান করেছিলেন এই দেশের মানুষকে। আজকে সেটা 3.5% হয়ে গেছে তারেক রহমান এবং ইউনূসের আমলে। তিনি মানুষকে কত ধরনের সহায়তা করেছিলেন। 42 লক্ষ মানুষকে তিনি কিন্তু বাড়ি দিয়েছিলেন, এরা ছিল গৃহহীন মানুষ। এটাও তিনি এই সাক্ষাৎকারে বলেছেন। এবং তার জীবনের যে সংগ্রাম, সেটা একটু উঠে এসেছে। দেখেন, শেখ হাসিনাকে আমরা যদি দেখি, 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে বিদেশে চলে যান। ফলে শেখ হাসিনা তখন বেঁচে যান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, কিন্তু সেখানে তো তিনি সব হারিয়েছিলেন, তাই না? সব হারাননি। এবং 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনা, শেখ রেহানা রাষ্ট্রহীন মানুষ, পাসপোর্টহীন মানুষ, এবং তারা শরণার্থী। চিন্তা করতে পারেন, জাতির পিতার মেয়েরা শরণার্থী হয়ে গেছে মাত্র স্বাধীনতার 3.5 বছরের মাথায়। আজকে আমি নিজে যখন একজন শরণার্থী বাংলাদেশের, আমার গর্ব হয় যখন আমি ভাবি যে শেখ হাসিনাও তো শরণার্থী ছিলেন, শেখ রেহানাও শরণার্থী ছিলেন। আমরা তো বাংলাদেশের জন্যই, আজকে যারা আমরা রাজনৈতিক শরণার্থী, তারা তো বাংলাদেশের জন্য শরণার্থী হয়েছি। কোন বাংলাদেশ? মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক, উদার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, স্থিতিশীল, সমৃদ্ধ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ। আমাদেরকে যারা টিটকারি মারবেন, তারা কারা? তারা চান চরমপন্থার বাংলাদেশ, যেটা দেখতে পাচ্ছেন না, পতাকা তুলে তুলে সব মানুষ তো আজকে ভয় কাঁপছে। সেই 2 কোটি জঙ্গিদের সমর্থক ছাড়া সবাই ভয় কাঁপছে না জঙ্গিদের? সেই বাংলাদেশের আমরা কেউ না, সেই বাংলাদেশের আমরা শত্রু, আমরা সেই বাংলাদেশকে ধ্বংস করে দিব। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশের তো আমরা মালিক, আমরা সংগ্রামী, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। যা হোক, সেই কথা বাদ দেন। কিন্তু এই যে শেখ হাসিনার সংগ্রামটা দেখেন, 1981 সালে বাংলাদেশে ফেরেন। ফেরে কি করলেন? তিনি তার ছোট ছোট বাচ্চাদের সময় দিলেন না, স্বামীকে সময় দিলেন না, সংসারকে সময় দিলেন না। সেই একেবারে 1981 থেকে 1996 পর্যন্ত, কত হয়, 81 থেকে 96, টানা 15 বছর রাজপথে সংগ্রাম করে আওয়ামী লীগ নামক দলটিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করলেন, দেশের উন্নয়ন করলেন। এইভাবে কিন্তু শেখ হাসিনার সংগ্রামে জীবন কেটেছে। 2009 থেকে 2026 সাল পর্যন্ত কি পরিশ্রম তিনি করেছেন। 1981 সাল থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত দিনে 20 ঘন্টা, 24 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা পরিশ্রম করছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। সেই কথাটা কিন্তু তার এই ইন্টারভিউর নির্যাসটা হিসাবে আমি দেখতে পাই। পেছনে যদি এর পেছনের অর্থটা কি দেখতে পাই, এবং এটা তিনি ভালোবেসে করেছেন, মানুষের প্রতি ভালোবাসা থেকে। বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, রাষ্ট্র সৃষ্টি করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, সবকিছু কিন্তু মানুষকে ভালোবেসে। কিন্তু ব্যক্তিগত জীবন তো তাদের নাই। শেখ হাসিনাও সেটা বলেছেন যে তার মেয়ের সাথে, তার সন্তানদের সাথে তার যোগাযোগ আছে, কিন্তু তাদেরকে তো তিনি সময় দেন না। তিনি সময় দেন দেশের জন্য, আওয়ামী লীগের জন্য। যেই সব নেতা কর্মী আজকে নির্যাতিত হচ্ছে তারেক রহমান দ্বারা, ইউনূস দ্বারা, তাদের খোঁজ খবর রাখছেন তিনি অহর্নিশ, দিবানিশি তিনি তাদের খোঁজ খবর রাখছেন, তাদের সাথে কথা বলছেন। এই সাক্ষাৎকারে কিন্তু এই কথাগুলো আছে। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পাই, যেই শেখ হাসিনা আছেন, এই শেখ হাসিনা কিন্তু ঋষিতুল্য মানুষ। তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার তো কিছু নাই। শেখ হাসিনা যদি এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান, কি হবে? ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কি ঘুমের সময় বাড়বে? আরো তো কমবে। কিন্তু বাংলাদেশটা বেঁচে যাবে, নুরুল কবিররা বেঁচে যাবে, মাহফুজা নাম, মতিউর রহমান, এমনকি জিল্লুর রহমানের মতো যারা এই 2024-এর চরমপন্থার সহযোগী হয়েছিল, যাদের গলা কিন্তু কেটে ফেলবে চরমপন্থীরা, তারা কিন্তু বেঁচে যাবে। শুধু যে বাংলাদেশ বাঁচবে তা না। এই যে শেখ হাসিনার সংগ্রাম, সেই সংগ্রামের আরেকটা জিনিস দেখেন, শেখ হাসিনার ইন্টারভিউগুলোতে যদি আপনি দেখেন, কোনো জায়গায় কিন্তু প্রতিশোধের কিন্তু কোনো কথা নাই। চিন্তা করতে পারেন, এত বড় অপমানের পরেও কিন্তু তিনি, মাঝে মাঝে তিনি বিচারের কথা বলেন। বিচার তো করতেই হবে। 2024 সালে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে চরমপন্থীরা, স্বাধীনতা বিরোধীরা। 1971 সালে যারা জেনারেল নিয়াজির হাতে হাত রেখে আত্মসমর্পণ করেছিল, তারাই তো 24-এ জঙ্গি উত্থান ঘটিয়েছে। তাদের তো বিচার করতে হবে, কড়া হাতে দমন করতে হবে।
কিন্তু সাধারণভাবে দেখবেন শেখ হাসিনার কথায় কিন্তু কোনো ধরনের প্রতিশোধ পরায়ণতার কথা নাই, মানুষের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি কিন্তু শেখ হাসিনার কণ্ঠে নাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শেখ হাসিনা বাংলাদেশে শুধু ফিরবেনই না, তিনি এই বাংলাদেশটিকে আপনার আবার সঠিক পথে তুলে দিয়ে তারপর তিনি হয়তোবা মৃত্যুবরণ করবেন, নয়তোবা তিনি অবসরে যাবেন। আমরা যদিও সবাই চাই শেখ হাসিনা অন্তত 100 বছর বেঁচে থাকুক। বাংলাদেশের আমাদের যে সংগ্রাম, আমাদের যে স্বপ্ন, সেগুলো তো শেখ হাসিনাকে ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনা আসবে না এটা যারা ভাবেন বা যারা তারা তো সেই 2 কোটি হার্ডকোর জঙ্গি পাকিস্তানি। কিন্তু বাকি মানুষের স্বপ্ন বাস্তবায়ন কি একটা মিথ্যা জিনিস? এতগুলো মানুষের স্বপ্ন, সেখানে কিন্তু বিএনপি সমর্থকদেরও আমি কিন্তু এখানে ধরবো, যদিও তারা খুবই এই কথা শুনলে রাগ করবে, কিন্তু তাদেরও তো অর্থনৈতিক জীবন আছে। তাদের কিছু নেতা, কিছু চাঁদাবাজ নেতা, তারা অর্থনৈতিকভাবে এখন সমৃদ্ধ, কিন্তু এই যে বিএনপির যে আপামর জনগণ থেকে যে সমর্থক গোষ্ঠী আছে, তাদের অর্থনৈতিক জীবনে দুর্দশা নাই, যেটা তো শেখ হাসিনা ছাড়া কেউ আসলে আপনার দূর করতে পারবে না। সুতরাং এত কোটি মানুষের, অন্তত বাংলাদেশের মানুষ যদি আজকে 18 কোটি ধরি, সেই 16 কোটি মানুষের স্বপ্ন একটি শান্তিপূর্ণ, স্বাভাবিক, ভবিষ্যৎমুখী, সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্নটা কি মিথ্যা? সেই স্বপ্ন যদি মিথ্যা হয়, তাহলে শেখ হাসিনার আশাটাও মিথ্যা হিসাবে আপনি কল্পনা করতে পারেন। আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করার কথা বলেন, সেই স্বপ্ন যদি সত্য বলেন, এবং আপনারা যদি বিশ্বাস করেন যে একটা জাতির স্বপ্ন সত্য হয়, তাহলে শেখ হাসিনার এই যে বাংলাদেশে আসার ঘোষণা, সেটাও কিন্তু সত্য, এবং তার জন্য তিনি আন্তর্জাতিক কূটনীতিতে যথেষ্ট কাজ করছেন, এবং তার ফল আপনারা কিন্তু এই বছরের শেষ নাগাদই দেখতে পাবেন। সে খুব স্ট্রং ভাবে, খুবই সুস্পষ্ট ভাবে আজকে তুরাগ নদীতে যে লাশ পাওয়া গেছে সে বিষয়ে তার বার্তা রেখেছেন, এবং অন্যান্য সকল বিষয়ে যা কিছু বলেছেন তার সারসংক্ষেপ আমি আপনাদের জানানোর জন্যই আজকের আয়োজন। সাথে থাকুন। আপনারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, কি আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আরো খুশি হব যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ওয়ালে এই ভিডিওটি। যে বিষয়টি পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে খুবই আজকে আমাদের মন খারাপের একটা বিষয় তো অবশ্যই আছে, কিন্তু বিশ্বাস করেন মন খারাপ এখন আর হয় না, এখন ভয়ঙ্কর ভাবে ক্রোধ কাজ করে। আজকে আমাদের কানাডা আওয়ামী লীগের অফিসে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই ছিলেন, মোস্তফা ভাই ছিলেন, তার সাথে আরো আমাদের অন্যান্য যারা ছিলেন, মিলু ভাই ছিলেন, ইমরুল ভাই, জসিম ভাই থেকে শুরু করে আমাদের ছাত্রলীগের মোসলে ছিল, তারপর যুবলীগের সালাউদ্দিন থেকে শুরু করে নজরুল ভাই থেকে শুরু করে আরো অনেকে ছিলেন। আমি অবশ্যই সবার নাম বলতে পারছি না, আমাদের জানু আপা ছিলেন, আরো অনেকে ছিলেন। তো সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি সবসময় আপনাদেরকে বলি না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনার হৃদয়ে যদি 1971 থাকে, তাহলে আপনি এবং আমরা একই পথের পথিক। এই কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি। আজকে যেটা হয়েছে ঠিক সেই কথাটারই বাস্তব রূপ কানাডা আওয়ামী লীগের অফিসে ছিল। বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকে যারা প্রবাসে জয় বাংলার মানুষ তারা এসছে, যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা এসছে, যারা আওয়ামী লীগের কর্মী তারাও এসছে। আমি কিন্তু একসময় আওয়ামী লীগের শুধুমাত্র সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী ছিলাম, ভোটার ছিলাম, কিন্তু আজকে যে আমাকে কর্মীটা করলো, কে করেছে কর্মী? জননেত্রী শেখ হাসিনা করেছে। 2025 সালের 3রা জানুয়ারিতে যখন নেত্রী আসবে, তখন আমাকে বাসার ভাই বললেন কি, নাহার তুমি তো খুব লেখালেখি করছো 5 আগস্টের পর থেকে, তুমি হচ্ছে আজকের অনুষ্ঠানে যাও, আমি যাব অফিসে, আমি সালাম ভাইকে বলে রাখবো। বিশ্বাস করেন আমি কাউকে চিনতাম না, একটা মানুষকে চিনতাম না, আমার কারোর সাথে, আমি 17 বছর কানাডায় থাকি, কিন্তু পলিটিক্যাল আমার সেরকম কোনো মুভমেন্ট ছিল না। আমি খুবই ফোকাস ছিলাম আমার বিজনেস কনসালটেন্সি নিয়ে, আমার স্পেশাল নিডস চাইল্ড, আমার ছেলে অটিস্টিক যেটাকে আমরা সহজ বাংলায় বলি, সেই বাচ্চাকে নিয়ে।
সেখান থেকে 5ই আগস্টের পরে এই যে 32 নম্বর আগুন দিল এবং সেখানে গিয়ে আমি মবে পড়লাম, আমার চোখের এখনো পর্যন্ত কবরে যাওয়া পর্যন্ত আমাকে ইনজেকশন নিতে হবে সবসময়। ইন্টারনাল ব্লিডিং হয়েছে, দেখেন এই পাশটা কিন্তু ফুলে ফুলে থাকে সবসময়, আমি বাম পাশে ঘুমাতেও পারি না। কেন এসছি আমি এই এই এত আরামের জীবন ফেলে? হ্যাঁ, আমার তো খুবই আরামের জীবন, আমি কানাডায় থাকি, আমি কেনেডিয়ান সিটিজেন, আমার এখানকার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি, আমি মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদের দয়ায় খুব ভালো একটা গাড়ি চালাই, আমি খুব ভালো একটা মানে কাজ করে খাচ্ছি, জব করছি, তারপর হচ্ছে বাচ্চা, আমার তো জীবন সেটেল। আমার তো এই যে মহিলারা যায় ফুর্তি করে, উইকেন্ডের নাইটে যায়, এই করে সেই করে, পার্টি করে বেড়ায়, পিকনিক করে, কোথায়? আমি তো কিছুই করি না। আমি আমার 24 ঘন্টার মধ্যে 2টা বাচ্চা আর হচ্ছে কি এই আওয়ামী লীগ আর আমার যেটা ক্যারিয়ার আছে সেটা। তো এই যে আমার পরিবর্তনটা কে করেছে? করেছে একজনই, তিনি হচ্ছেন শেখের বেটি, জননেত্রী শেখ হাসিনা। আজকে তার যে বক্তব্য ছিল সম্পূর্ণটা এত ইন্সপায়ারিং ছিল, আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। কিন্তু হয়েছে কি, আমরা তো সবাই একসাথে, সবাই আমাদের হচ্ছে নেত্রীর কথা আমরা সবাই যার যার ওয়ালে শেয়ার করতে চাই, যার জন্য যেটা হয় কমিউনিকেশন গ্যাপটা থাকে। তো এটা হচ্ছে আমার ভূমিকা, কে আমাকে সমর্থক থেকে কর্মী বানালো, এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা বানালো। কিন্তু তার আগে আমার যে জার্নিটা ছিল সেখানে আমাদের কাজী মামুনের একটা বিশাল ভূমিকা আছে। টরন্টোর কাজী মামুন, মানে সরি কানাডার কাজী মামুন, ও টরন্টোতে থাকে না, তো তার একটা বিশাল ভূমিকা আছে। এবং আমি আরো বলবো যে তারাও পূর্ববর্তীতে আমার আরো বেশ কিছু এক সময়কার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারাও একটা ভূমিকা রেখেছে। তো দেশপ্রেম এমন একটা জিনিস, বুঝছেন, এটা হচ্ছে নিঃশ্বাস নেওয়ার মতো। একজনের নিঃশ্বাস আরেকজন নিয়ে দিতে পারে না, আপনার নিঃশ্বাস আপনাকেই নিতে হবে। দেশপ্রেমটাও তাই, যার যার রেসপন্সিবিলিটি। এবং আজকে অনেক বিষয় নিয়ে এসছে, নেত্রী একটা কথা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলেছে যে তোমরা তোমাদের কাজটা খুব পরিষ্কারভাবে করে যাও। তিনি আমাদেরকে খুব সুন্দর করে, খুব ছোট্ট করে বলেছেন রোজ গার্ডেন থেকে কেমন করে আজকের আওয়ামী লীগ হলো। আমরা কিন্তু রোজ গার্ডেন থেকে কেমন করে 6 দফা আসলো, কেমন করে আওয়ামী লীগের বিষয়গুলো আসলো, একসময় আওয়ামী লীগের তৈরি হলো, রোজ গার্ডেন থেকেই কিন্তু আওয়ামী লীগের জন্ম। কিন্তু কেন আওয়ামী লীগ? কিন্তু আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেকুলার সোসাইটি তৈরি করার জন্য, তার যে মুজিববাদের মধ্যে সেকুলারিজম আছে, সেইটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে করার জন্য তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে সর্বসকলে সবার অনুমতিতেই হচ্ছে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ করা হলো। দেখেন আওয়ামী লীগ কতটা সেকুলার একটা পার্টি, মানে কতটা সাধারণ মানুষের জন্য, কতটা গণতান্ত্রিক একটা দল। তো আজকে আমার খুবই ঢুকে গেছে। আগে তো রক্তের মধ্যে ছিল, কিন্তু এখন এটা তসবির মতো হয়ে গেছে জয় বাংলা শব্দটা। এখন আমরা আসি যে আমাদের নেত্রী প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের ইতিহাসের যে ব্যাপারগুলি বললেন, তারপরেই কিন্তু তিনি ফিরে আসলেন সেই অমোঘ বাণীতে। তিনি 2025 সালের 3রা জানুয়ারি বলেছিলেন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বাঁচিয়ে রেখেছে ওদের বিচার করার জন্য। বেঁচে যখন আছি অবশ্যই ইনশাল্লাহ আমি দেশে ফিরবো এবং ওদের বিচার করব। আজকে কিন্তু নেত্রী সে কথাটাই ভিন্ন ভাবে বলেছেন, কিন্তু একই কথা বলেছেন যে আমি ফিরবো ইনশাল্লাহ এবং বিচার হবে। সেই সাথে তিনি বলেছেন এই যে তুরাগে আমাদের সন্তানদেরকে যে হত্যা করা হলো, তুরাগের পানি যে লাল করা হলো, এটা তো গ্রহণযোগ্য না। আজকে আমি আপনারা প্রবাসী যারা দেখছেন এবং দেশের থেকে যারা দেখছেন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, যে যেখানেই আছেন, দয়া করে আপনার নেত্রীর কথাটা শুনুন। নেত্রী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন এই যে তুরাগ নদীতে হত্যা করা হলো এবং তার পূর্ববর্তীতে যত হত্যা
হত্যা হয়েছে, আপনারা জনমত তৈরি করুন। আপনারা দেশে বিদেশে আপনাদের এলাকার, আপনাদের রাইডিং এর এমপিদের সাথে যোগাযোগ করুন, আপনাদের সোশ্যাল মিডিয়াগুলিতে কথা বলুন, আপনাদের পরিচিত মানুষদের সাথে কথা বলুন, বিদেশে জনমত গড়ে তুলুন এবং দেশেও জনমত গড়ে তুলুন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যারা আওয়ামী লীগের যারা আছেন, অথবা যারা 1971 সালের অনুসারী যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের অনুসারী আছেন, দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা এটা একটা মতামত গড়ে তুলুন, জনমত গড়ে তুলুন। একটা কথা বলি, 24 মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালো। আর আজকে সত্যি সত্যি এত ঘটনা ঘটছে, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়া একদম চুপ। ওকে, বাংলাদেশের মিডিয়া চুপ হয়েছে তো কি হয়েছে? আপনার একটা মোবাইল নাই, আপনার একটা ফেসবুক পেজ নাই, আপনার ইনস্টাগ্রাম নাই, আপনার সোশ্যাল মিডিয়া নাই, সেখানে সরব হন, সেখানে কথা বলুন, আওয়াজ তুলুন। একজন আওয়াজ তুললেই অন্যরা তুলবে, সবাই আওয়াজ তুলুন। এবং আরো একটা কথা বলি, আপনার যদি নিরাপত্তার বিষয় থাকে, আমার আজকে কানাডা আওয়ামী লীগের এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তিনি কিন্তু খুব সরব, কিন্তু তার সোশ্যাল মিডিয়া তিনি খুব শান্ত রাখেন। তা আমি বললাম যে আপনি ডুপ্লিকেট একটা আইডি করেন, যাদের রিয়েল আইডি থেকে করলে সমস্যা, আপনি ডুপ্লিকেট আইডিতে ডিফারেন্ট নেমে করেন, কিন্তু জনগণের কাছে সত্য খবরটা পৌঁছে দিন। এটা খুবই ইম্পর্টেন্ট। নেত্রী এই বিষয়টা বারবার বলেছে এবং তিনি আজকে খুবই দুঃখিত, এবং তিনি আমাদের জন্য এত ভোরে উঠে এসে আমাদের সাথে কথা বলেছেন, বক্তব্য রেখেছেন তিনি। এবং আমি এটা মনে করি যে আমাদের নেত্রীর এই কথাটা নির্দেশের মতো গ্রহণ করা উচিত এবং সেটা পালন করা উচিত। খুবই ইম্পর্টেন্ট, কারণ তুরাগের মতো একটা জায়গায় ওরা এরকম করবে, এটা তো আজকে নতুন না। এর আগেও জয় বাংলা বলার অপরাধে 2 জনকে হত্যা করেছে, আর কত যে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, রেপ করছে, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী ওদেরকে হাত পাচ্ছে, পা কাটছে, জবাই করছে, ইভেন বাড়িতে বেঁধে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে মেরে ফেলছে। এগুলি নিয়ে কিন্তু তুলসী গাবার্ডের কাছে আমরা রিপোর্ট দিয়েছিলাম, আমি, কাজী মামুন, আমাদের আরো একটা টিম। তারপর ইংল্যান্ডের পার্লামেন্টে আমরা রিপোর্ট করেছিলাম। এরপরে আমরা আবার কেনেডিয়ান পার্লামেন্টে পিটিশন করে, সেই পিটিশনে কেনেডিয়ান সিটিজেনদের সিগনেচার নিয়ে করেছিলাম। নেত্রী আমাদের বলেছে যে কেনেডিয়ান সিটিজেন যারা আছে, শুধু কেনেডিয়ান না, আপনি যেই দেশে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, ইংল্যান্ড থাকেন, ওই দেশের সিটিজেনদের নিয়ে যারা বাঙালি আছেন অথবা 1971-কে রেসপেক্ট করে, বিদেশি হলেও সমস্যা নাই, তাদের সিগনেচার নিন, জনমত তৈরি করুন। এটা খুবই ইম্পর্টেন্ট। 24-এ যদি ওরা মিথ্যা দিয়ে জনমত তৈরি করতে পারে, আজকে আমাদের হাতে এত এত সত্য, আমাদেরকে তো সেই জনমতটা তৈরি করতে হবে। এবং এই যুদ্ধটা কিন্তু এখন শুধু তৃণমূলের না, এটা অনলাইন এবং অফলাইন দুটো জায়গায়। এটা ছিল আমাদের নেত্রীর বক্তব্য এবং সেটা আমাদের জন্য খুবই একটা ইন্সপায়ারিং ব্যাপার ছিল। এবং সত্যি কথা, সেই ইন্সপিরেশনটা কিন্তু এখনো আমাদের ভেতরে আছে এবং আমি কিন্তু সেই আবেগেই আপনাদের সামনে এসেছি। আমার কাছে মনে হয়েছে আমার এই আবেগটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা, এটা তো গেল নেত্রীর বিষয়। তারপর আসি আমি কানাডা আওয়ামী লীগের কথা। কানাডা আওয়ামী লীগে যারা আছেন তারা কিন্তু লড়াকু। আপনাদের মনেই হতে পারে যে আচ্ছা ওরা প্রবাসে থাকে, আরামসে খায় দায়, নিজেদের ক্যারিয়ার নিয়ে চলে, আর এসে পার্টি অফিসে স্লোগান দেয় অথবা 2টা কথা বলে। হ্যাঁ, আপনারা তো আরামে আছেন, এই কথাটা অনেকে বলে, কিন্তু শুনেন, আমরা আসলে আরামে নাই। কানাডায় প্রবাসে আমাদের কাজ করতে হয়, সংসার পালতে হয়, সবকিছু করে তারপর দেখতে হয়, কারণ আমাদের মাস শেষে কিন্তু বিলগুলি দিতে হয়। আচ্ছা ঠিক আছে, সেটা গেল। সবচেয়ে যেটা আমাদেরকে যেটা করতে হয় সেটা এই বৈরী পরিবেশের মধ্যে আমাদেরকে জনমত তৈরি করতে হয় এবং সেটার জন্য কাজ করতে হয়। এই কাজটাও কিন্তু অনেক কাজ, এবং এখানেও কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। বাংলাদেশে আপনারা যেরকম একদল বিরোধীদের ফেস করছেন, আমরা কানাডাতেও করি। এবং এই কানাডাতে এমনও হয়েছে যে আমাকে 2025 সালের শুরুর দিকে বিভিন্নভাবে হুমকিও দিয়েছিল। আমি তখন ফেসবুকে এসে বলেও ছিলাম। তো আমরা কিন্তু এইরকম টানাপোড়েনের মধ্যেও থাকি, কিন্তু কানাডার সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা ঐক্য।
অনেক বিভেদ থাকতে পারে, কিন্তু তারপরেও একজন আরেকজনকে যথেষ্ট চেষ্টা করে যতখানি পারা যায় মিনিমাইজ করেও কিন্তু আমাদের কাজ হচ্ছে। এই বিষয়টা খুবই ভালো লাগার বিষয়। এবং আপনি বিশ্বাস করবেন না, ছাত্রলীগের ছেলেগুলি বরফের মধ্যে তাদের গাড়ি নাই, বাসের জন্য -30, -25, -20 এর মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে থেকে 1 মাইল হেঁটে ওরা পার্টি অফিসে এসে তারপরে স্লোগান দেয়। এত সহজ কিন্তু না। ঝড় বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু এই ছেলেগুলি আসে, এদের কিন্তু টাকা পয়সা নাই। স্টুডেন্ট মানুষের টাকা আসবে কোত্থেকে? কাজ তো নাই। তো এবং তাদের অনেকে আবার মানে বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে এসছে, তাদের চলাফেরাও কিন্তু খুব কষ্টের। এর মধ্যেও কিন্তু তারা পার্টি করে যাচ্ছে। এই যে তাদের যে লড়াকু একটা যোদ্ধা যে ভূমিকা, সেই ভূমিকাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমি তো আগে আসলে কোনো ধারণাই ছিল না আমার রাজনীতি সম্পর্কে। আজকে তাদের সাথে মিশে আমার নিজের কাছে মনে হয় যে জীবনের একটা কাজ আমি ভালো করেছি, সেটা হচ্ছে জননেত্রীর কথায় আমি কর্মী হয়েছি। এইটা আমার জীবনের জন্য একটা অর্জন। অ্যাটলিস্ট মৃত্যুর আগে আমি এটা ভেবে শান্তিতে মারা যেতে পারবো যে জীবনে একটা কাজ করেছি। হ্যাঁ, আমাদের ক্যারিয়ার তো আছে, বড় বড় ডিগ্রি আছে, ইউনিভার্সিটি আছে, বহুত কিছু আছে, ওইসবে কিছু আসে যায় না। দেশ সবার আগে। আর এই জিনিসটা যখন নেত্রী কথা বলে তখন আরো বেশি কঠিন হয়ে আসে। আর সেই সাথে আমি বলবো আমাদের তৃণমূলে যারা আছে তাদের জন্য শুভেচ্ছা। আমি জানি তৃণমূলে আমার খুব কলিজার টুকরা ছেলেগুলি, আমি নাম বলবো না, ওরা হচ্ছে মৃত্যুকে সাথী করে নিয়ে কাফনের কাপড় বেঁধে মিছিল করছে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আরো বলবো যে ছাত্রলীগের এমনও ছেলে আছে যে আমি কি বলবো, যে পুকুরের মধ্যে এসে গায়ের চামড়া উঠে যাচ্ছে, তাদেরকে থাকতে হচ্ছে সারা রাত, এরকমও আছে। তাদেরকে বিভিন্ন ভাবে গ্রাম ছাড়া, শহর ছাড়া বিভিন্ন রকম অত্যাচারের মধ্যে আছে। কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো পানির মধ্যে থাকতে একটা পায়ে ঘা হয়ে গেছে। তোমরা যে এত কষ্ট করছো, এর বিনিময়ে নেত্রী একদিন ফিরে আসবে। আর আমরা যারা আছি প্রবাসে, বিশ্বাস করো আমরা তোমাদের ঘামের যোগ্য না। এই বাংলাদেশ তৃণমূলে শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আপনারা যারা যারা যেখানে যেখানে কাজ করছেন, যারা জেলে আছেন, সেই পরিবারগুলি সবার কাছে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের অনেক বেশি আপনাদের সাথে থাকার কথা ছিল, উচিত ছিল, কিন্তু আসলে সামর্থ্যের একটা ব্যাপার আছে। আমার জীবনে কোনোদিন নিজেকে অসহায় মনে হয় নাই। 2024-এ 5ই আগস্টের পরে যতটা অসহায় নিজেকে মনে হয়, একসময় আমার মনে হতো আমার তো যথেষ্ট আছে। আজকে আমার মনে হয় আমার কিছুই আসলে নাই। কারণ আমার যদি থাকতো তাহলে আমি আমার আদরের ভালোবাসার ভাইগুলির পাশে দাঁড়াতে পারতাম মনের মতো করে। পারি না, এই জন্য খারাপ লাগে, কিন্তু ভালোবাসাটা কিন্তু অসীম। আমি আসলে অনেক কথা বলা যায়, কিন্তু এত কথা বলার দরকার নেই। নেত্রীর কথা বলতে এসেছিলাম, সেটা বলি। আর একটা কথা ছোট্ট করে বলতে চাই যে অনেকের ভেতরে খুব হিংসা কাজ করে। একজন দেশের জন্য কাজ করছে, আরেকজনের সেটা নিয়ে অনেক চুলকানি হয়। তো আমি বলবো, দেশপ্রেম শব্দটার যদি মানে বুঝে থাকেন, দেশপ্রেম কি জিনিস সেইটা যদি বুঝে থাকেন, তাহলে এইসব কুটনামি করা, গুটিবাজি করা বন্ধ করে দিয়ে যে যেই কাজটা করছে তাকে করতে দেন। জননেত্রী শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের তো আপনি না, আপনারা না। নেত্রীর থেকে সূর্যের চেয়ে কি বালি গরম হয় বেশি? সূর্য তো সূর্য, আর বালি তো বালি। সূর্যের চেয়ে নিশ্চয়ই বালি বেশি গরম হয় না। যখন বেশি বালি গরম হয় তখন সেটা আসলে অকাজেরই হয়। তো নেত্রী যেহেতু নির্দেশ দিয়েছে যে সবাই যার যার কাজটা করে যাও, কোনো বাধার কাছে মাথা নত করবে না, স্পষ্ট নির্দেশনা, আমি বলবো আসুন আমরা সবাই যে যার জায়গায় আছি সেখান থেকে যার যার মতো করে দেশের জন্য কাজ করে যাই, একজন আরেকজনের বিরুদ্ধে না লেগে। হ্যাঁ, একজন আরেকজনের ক্ষতি না করে। কারণ ক্ষতি করে, যে ক্ষতি করছে লোকে কিন্তু তাকে ঘৃণাই করছে। আর যে ভালো কাজটা করছে লোকে হয়তো তাকে দুটো গালমন্দ করছে, কিন্তু তাকে কিন্তু ভালোবাসছে। যে ভালো কাজটা করছে, যে ভুল করেছে তাকে শুধরানোর সুযোগ দেন। ভুল তো, মানুষ তো আর ফেরেশতা না, তাই না?
তো নিজেকে এত ফেরেশতা ভাবার তো কিছু নাই, এত হিংসা, এত জেলাসি, এত কুটনামি, এত গুটিবাজি করারও কোনো দরকার নাই। কিন্তু যার যার কাজ তাকে তাকে করতে দেন। আপনার কাজ আপনি ভালো করে করেন, অন্য যে আছে তাকেও তার কাজ ভালো করে করতে দেন। তা না হলে কিন্তু নেত্রীকে নিয়ে আসার জন্য আমাদের যে শক্তিটা প্রয়োজন, আমাদের যে ঐক্যটা দরকার, সেটা বিনষ্ট হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। দেশকে যদি ভালোবাসেন, হিংসা থেকে বিদায় করেন। কোরবানির ঈদ তো মাংস খেয়েই শেষ হয়ে যায় না। কোরবানির মানে কি? নিজের ভেতরের অহংকার, হিংসা, এগুলিকে কোরবানি করা। তো সেইটা করা শিখেন, ঠিক আছে? কারণ দেশকে যদি ভালোবাসতে হয়, ওই যে একটা শেষ করে আমি ছোট্ট একটা কথা দিয়ে, যে এক হাকিমের কাছে হাকিমই তো, হ্যাঁ, মানে আমরা যেটাকে জাজ বলি, বিচারক বিচারকের কাছে গেছে দুই মা, একটা বাচ্চা নিয়ে। তো দুইজনই বলছে ও আমার বাচ্চা, আমি চাই। তো বিচারক বললেন কি, ঠিক আছে, বাচ্চাটাকে দুই টুকরা করে দুই মাকে দিয়ে দেই। আসল যে মা, সে বলল আমার বাচ্চা লাগবে না, ও আমার বাচ্চা না, ও তার বাচ্চা, ওনাকেই দিয়ে দেন। তা আপনি যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, 1971-কে ভালোবাসেন, তাহলে কুটনিগিরি করা, কুটনামি করা, গুটিবাজি করা, এইসব নোংরামি থেকে বের হয়ে এসে আপনারা মন দেন, কাজে মন দেন। কেমন করে নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসা যায়, কেমন করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সর্বনাশটা হয়ে গেছে সেখান থেকে ঘুরে দাঁড়ানো যায়, কেমন করে তৃণমূলকে শক্তিশালী করা যায়, কেমন করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুক্তিটা সুনির্দিষ্ট করা যায়, ঠিক আছে? সেটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি সবাইকে অনুরোধ করব, সবাই ভালো থাকবেন এবং দয়া করে, একদম দয়া করে প্লিজ এইসব বন্ধ করেন। দেশটা একটা ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছে। এই দেশে এখন জঙ্গিরা চলে এসছে, ওদের সাদা পতাকা উড়াচ্ছে, ওদের জঙ্গি পতাকা উড়াচ্ছে। ওরা 32 নম্বরে উড়িয়েছে, এখন সারা বাংলাদেশে উড়াচ্ছে। আমাদের পতাকা ধরে ওরা টান দিচ্ছে। আমাদের অস্তিত্ব যেখানে প্রশ্নের মুখে পড়ে আছে, সেখানে ব্যক্তিগত হিংসা দিয়ে কি করবেন? প্লিজ এগুলি থেকে বের হয়ে আসেন, দেশটাকে সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসেন। হিংসা, দেশ, এগুলি ভালো কিছু না, এগুলি কাউকে ভালো কিছু দেয় না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আর আমি আসলে আজকে খেয়াল করি নাই কে কোন মানে কমেন্ট করেছে কিনা, দেখি। অনেক কমেন্ট এসছে। ও শাহরিয়া নিলয়, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে লাভ ইউ আরাফাত, জয় বাংলা, রানা, অনেক ধন্যবাদ। আপনি সাতক্ষীরা থেকে বলছেন, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর লাগছে এই কথাটা, বুঝে গেছে জনগণ শেখ হাসিনাই আপনজন। সত্যি কথা, এতে কোনো সন্দেহ নাই। অনেক ভালো আছি ভাই। জয় হোক জননেত্রী শেখ হাসিনার। অবশ্যই আমরা যখন নেত্রীর কণ্ঠ শুনেছি, বিশ্বাস করেন গায়ে কাটা দিয়ে উঠেছে, এত আনন্দ লেগেছে, এত ভালো লেগেছে। অনেক মন খারাপের ভেতরেও কিন্তু এটা অনেক একটা শান্তি ছিল। তারপরে গ্রেট, থ্যাংক ইউ। আবার বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার অনেক ধন্যবাদ। আমি আসলে একটা কথা বলবো, এই যে বাচ্চাগুলিকে দেখতে পাচ্ছেন না আপনারা, এরা কিন্তু আসলে আমার কলিজার মধ্যে থাকে, জানেন? এই যে যাদের কমেন্টগুলি পড়লাম, এরা সব থাকে আমার কলিজার মধ্যে। এই বাচ্চাগুলির সাথে আমার 24 ঘন্টা কাটে। আমার নিজের ছেলেটা আমাকে মা বলে ডাকতে পারে না, সেই দুঃখ ওরা আমাকে ভুলিয়ে দেয়। পটুয়াখালীতে আমার কলিজার টুকরা কতগুলি, তারপর পাবনাতে, তারপর হচ্ছে বরিশালে, তারপর হচ্ছে যশোরে, তারপর হচ্ছে ময়মনসিংহ, ফুলপুর, তারাকান্দায় আমার তো খুব আদরের কতগুলি পাখির বাচ্চা। তারপর হচ্ছে গিয়ে আপনার
কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায়, সিলেটে, চিটংয়ে ওরা খায় না, ঘুমায়। সেই জন্য আমি ওদেরকে ফোন দিয়ে বলি, এই পুলিশ এসছে, তোমরা কি সেফ আছো? কোথায় কোথায় পুলিশ আসলো, কোথায় কোথায় তাদেরকে কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, 24 ঘন্টা ওদের সাথে আমার সম্পর্ক। আমি যখন ঘুমাই তখন ওদের দিন, আমি আরামসে একটু ঘুমাতে যাই, ঠিক আছে, দিনের বেলা তো। আবার যখন ওদের রাত হয় তখন তো আমার দিন আতঙ্কে কাটে। কে কোথায় আছে সারা দিন আমার কাটে ওদের সাথে। আপনি পুরান ঢাকা, নতুন ঢাকা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, তারপর হচ্ছে গিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া, আপনি তারপর হচ্ছে ময়মনসিংহ, কোথায় না, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবার সাথেই কিন্তু আমার বিশাল একটা তৃণমূলের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তেমনি আবার আন্তর্জাতিক ভাবেও হয়েছে। আপনি বলেন পৃথিবীর কোন দেশের সাথে যোগাযোগ নাই, কোন মহাদেশের সাথে নাই? মিডল ইস্ট থেকে শুরু করে আপনার অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, হ্যাঁ, এশিয়া, সব দেশের সাথে কিন্তু এই যে একটা বন্ডিং তৈরি হয়েছে, এটা কিন্তু খুবই চমৎকার। আজকে ইটালি থেকে ফোন দিল এক ভাইয়া, যে আপু আমরা এখন প্রোগ্রাম করছি, নিঝুম ভাই আপনার সাথে টক শো করেছে, আমরা নিঝুম ভাইয়ের কথা শুনতে চাই। চিন্তা করতে পেরেছেন? আবার রণ ভাইয়ের কথা শুনতে চাই। তা আমি কিন্তু নিঝুম ভাই অনেক রাত ঘুমাতে যাবে, আমি রণ ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া নিঝুম ভাইয়ের সাথে কথা বলবে। বলকে আচ্ছা ঠিক আছে। নিঝুম ভাই পাশেই ছিল। নিঝুম ভাই বলল কি আপা কোনো অসুবিধা না, আপনি দেন। চিন্তা করতে পেরেছেন? তার মধ্যে কিন্তু উনি আবার ইটালির সাথে ওই সারা রাত না জাগা, বাহিরে কি কাজ ছিল, আসছে। উনি এখন সাউথ কোরিয়া আছে নিঝুম ভাই। তখন কিন্তু এই ইটালির সাথে আমি কথা বলিয়ে দিলাম, এবং ওই প্রোগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে নিঝুম ভাই হচ্ছে তার বক্তব্যটা রাখলো। আমরা কিন্তু এখন একটা গ্লোবাল ফ্যামিলি হয়ে গেছি। আমার এখানে যারা আছে সবার কলিজার টুকরা এগুলি, জানেন? এই পিচ্ছি পিচ্ছি আমার ছাত্রলীগের ছেলে মেয়েগুলি, মানে মেয়েগুলি যে কি সাহসী, ছাত্রলীগের মেয়েগুলি দেখে একটা অ্যাটম বোমা। এদের যে কি কলিজা, কি সাহস! এরা আমাকে আমার ছাত্র জীবন মনে করিয়ে দেয়। আপনি জানেন ইউনিভার্সিটি আমার জীবনে প্রথম মিছিল হয়েছিল, আমার সারা জীবনে প্রথম মিছিল হয়েছিল ইউনিভার্সিটিতে জামাতের বিরুদ্ধে। কিচ্ছু জানতাম না, তাও পায়ে হিল ছিল, কিন্তু হাতে জুতা নিয়ে তারপরে মিছিল করেছি। তো আমরা তো আসলে একই রক্তের। জয় বাংলা কিন্তু এখানে জেবি পজিটিভ, জয় বাংলা পজিটিভ, এটা কিন্তু কেউ সরাতে পারবে না। আর যারা আমাকে ট্রল করে তাদেরকে বলি, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল বলেই আজকে আপনাদের এত চুলকানি করে আমাকে বাজে বাজে কথা বলার সুযোগ পাচ্ছেন। আমার বাবা যদি মুক্তিযুদ্ধ না করতো তাহলে ওই পাকিস্তানিদের গোলাম থাকতে হতো আপনাদেরকে, ঠিক আছে? তো সেখান থেকে তো আমার বাবা, চাচা, আমার মামারা যুদ্ধ করেছে, ওই জেনারেশনটা যুদ্ধ করেছে, আপনারা একটা স্বাধীন দেশ পেয়েছেন। হ্যাঁ, আর সেই জন্য আপনারা এখন অনেক গুটিবাজি করতে পারেন। এইসব গুটিবাজি করেন, লজ্জা করে না আপনাদেরকে? দেশের জন্য কাজ করেন না কেন? দেশের জন্য কাজ করেন, আমার পিছনে না লেগে আপনার দেশের পিছনে লাগেন। যারা নাকি শত্রুতা করছে দেশের, তাদের পিছনে লাগেন। আর আমাদের যারা আছে তাদের সাথে থাকেন, ঠিক আছে? সাথে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি যে সময়টা আমার জন্য নষ্ট করবেন, সেই সময়টা আমার জন্য নষ্ট না করে বাংলাদেশ আওয়ামী লীগের ভালোর জন্য 2টা কমেন্ট করেন। আওয়ামী লীগের যে পেজটা আছে সেখানে যান, 2টা সুন্দর কমেন্ট করেন, জয় বাংলা লেখেন, তাও কাজে দিবে। ভালো হতে পয়সা লাগে না, বুঝছেন? ভালো হয়ে যান। আর বিভ্রান্ত সবাই হয়েছিল, সবাই হয়েছিল, না হলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। তো বিভ্রান্ত হওয়া আর নিজের দেশের জন্য কাজ করার মধ্যে তফাৎ আছে। আর ভুল যারা করেছে তারা বুঝতে পেরেছে, কিন্তু যারা ভুলটা এখনো বুঝেনি তাদেরকে শুধরানোটাও তো আমাদের দরকার। কারণ নেত্রীকে আনতে হলে তো আমাদের সবাইকে লাগবে। আগে আমি বলি আপনাকে, বাংলাদেশে যখন প্রথম মৌন মিছিল হয় যশোরে, সেই মৌন মিছিলটার জন্য কিন্তু এই শেখ নাহার কাজ করেছে। এটার দলিল কিন্তু শেখ নাহারের কাছে আছে, এবং জননেত্রী শেখ হাসিনার কাছে কিন্তু সেই দলিল চলে গেছে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু জানেন যে শেখ নাহার বাংলাদেশে এই 5ই আগস্টের পরে প্রথম যে মৌন মিছিল হয়েছিল সেটার জন্য শেখ নাহারের কাজ করেছে, অবদান আছে। আপনারা তো শেখ নাহারকে দেখেন একটা টক শো করে, টক শো শুধু শেখ নাহারের কাজ না, সে তৃণমূলের সাথে কাজ করে, ঠিক আছে? এবং আজ পর্যন্ত করে আসছে, কারণ তার রক্তের মধ্যে আছে। তার বাবা মুক্তিযোদ্ধা, 5 মামা মুক্তিযোদ্ধা। আপনাদেরকে আসলে এতটা পাত্তা দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি আসলে বলতে চাই যে
এইসব বাদ দিয়ে ভালো কাজ করেন, ঠিক আছে? আর প্রত্যেককে যার যার কাজটা করতে দেন। আর আমার কাছে এসে ইনবক্সে ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার খুব বিরক্ত লাগে। আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, ঠিক আছে? আজকে আমি এত লম্বা সময় ধরে অনলাইনে থাকতে পারছি কারণ কালকে আমার ছুটি। অকাজে বসে বসে খাওয়ার সময় তো আমাদের নাই, তাই না? তো দেখি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অনেক অনেক আদর আকাশ, স্বপন বাবু ভাইয়া, ওকে, জি ভাইয়া ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই আছেন সাথে, এইটা আমার জন্য খুবই একটা আনন্দ। কত বড় বেয়াদব! আরেকজন কি লিখছে, ডুবন্ত আওয়ামী লীগ আজ আপনার মতো খড়কুটো ধরে থাকতে পারবে? আরে গবেট, মানে আপনারা এইরকম যে ফালতু ফালতু কথা বলেন। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে আহ্বান করেছিল তখন কিন্তু উনি জেলে ছিল, কিন্তু উনার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে। উনি কিন্তু মুক্তিযুদ্ধের স্রষ্টা। উনার একটা ডাকে 7ই মার্চের একটা তর্জনীতে একটা দেশ স্বাধীন হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছে, আমরা সেই ডাকে প্রস্তুতি নিচ্ছি। উনি যেদিন আসবেন আপনার সেদিন অস্তিত্ব থাকবে না, ফালতু কথা যে বলেন। আর আমরা সবাই মিলেই বিন্দু বিন্দু জলেই সমুদ্র হয়, সমুদ্র কিন্তু অন্য কিছু দিয়ে হয় না। তো আমার মতো এরকম বিন্দু বিন্দু দিয়েই সমুদ্র হবে, আমার মতো এরকম কোটি কোটি শেখ নাহার আসবে, তাহলেই একদিন নেত্রী ফিরে আসবে। এটাই তো সত্য। আপনারা যত সহজে, মানে আমি কি বলবো, জামাত, বিএনপি, এনসিপি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সুরক্ষা আর কারো হাতে নাই। জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো সুরক্ষা নাই। এই সিলেট বলেন, চিটাগং বলেন, আমাদের পোর্ট বলেন, আমাদের সার্বভৌমত্ব বলেন, সব কিছু জননেত্রী শেখ হাসিনা একা আগলে রেখেছিলেন। আর এখন সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগের পিছনে না লেগে নিজের কপালে হাত দিয়ে দেখেন 2 দিন পরে কিভাবে করে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আপনাদের ভিক্ষা করতে হবে আওয়ামী লীগ যদি ফিরে না আসে, ঠিক আছে? ওই যে ইয়ের মতো, সোমালিয়ার মতো হবে 2 দিন পরে। তো সেই অবস্থার দিকেই তো যাচ্ছে বাংলাদেশ। যদি জননেত্রী শেখ হাসিনা না আসে বাংলাদেশ টিকবে না। মানে মাথা ভর্তি তো এক একজন গোবর নিয়ে চলে, এদেরকে আর কি বলবো, কিছু বলার নাই। এনিওয়েজ, কি যে বাজে বাজে করে, মানে আমি আর কি বলবো। যারা এরকম করে জামাতি আর যত খারাপ খারাপ লোকরা আছে এদেরকে নিয়ে আর আমার বলার কিছু নাই। 1971 সালে যারা বাংলাদেশকে দেখে নাই এখন দেখে দিবে, এই আশা আমি করি না। কিন্তু আমি এইটা আশা করি যে আমাদের 1971-এর পক্ষে যারা আছেন আপনারা সবাই প্লিজ ঐক্যবদ্ধ হবেন, দল মত নির্বিশেষে। দেশ আজকে সত্যি খারাপ অবস্থায় আছে। আর আরেকটা কথা, তুরাগ নদীতে যে লাল হলো, যে ছাত্রগুলি মারা গেল, যাদেরকে হত্যা করা হলো, তারা কি বাংলাদেশের টাকা চুরি করেছিল? তারা কি বাংলাদেশের কোনো ক্ষতি করেছিল? তারা কি বাংলাদেশের কোনো ধ্বংস করেছিল? তারা কি বাংলাদেশের বিন্দুমাত্র কোনো ক্ষতি করেছিল? করে নাই। এই তারেক জিয়া তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে, খাম্বা। তো খাম্বার তো কোনো বিচার হয় নাই।